কাছে পাবে শুধু কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম, ভাজা বাদাম। হাই এভরিওয়ান, আই এম রুমা, দ্য লাস্ট ইজ বেস্ট ক্যান্সার সার্ভাইভার। কেমন আছে সবাই? ভালো আছে তো? আমার ভিডিও কেমন লাগছে তোমাদের? আমি লাস্ট ইজ বেস্ট ক্যান্সার সার্ভাইভার। অনেকে বিশ্বাস করে না, যে বিশ্বাস করো না প্লিজ আমার ঘরে আসো, আমার সাথে কথা বলে সবকিছু দেখো। আচ্ছা চলো, এরপরে কি হয়েছিল, তারপরে লাস্টে ভিডিওটা বলেছিলাম আমার ম্যাস্টেক্টমি অপারেশন হয়েছিল, আমার স্টিচ কাটা হলো, ডাক্তারবাবুকে বায়োপসি রিপোর্ট দেখানো হয়েছিল। ডাক্তারবাবুকে আমি বলেছিলাম স্যার এই বায়োপসি রিপোর্ট কি এসছে আমি জানতে চাই না। স্যার বলেছে না না আমি এখনো দেখিনি, আপনি ভয় পাবেন না। তারপরে স্যারের সাথে আমি ফটো তুলেছিলাম, দেখছি ফটো আমি শেয়ার করবো, স্যারের কাছে পারমিশন নিইনি। তারপরে তো এইসব ব্যাপারগুলো হয়েছিল। বায়োপসি রিপোর্টে কী ছিল তখন অ্যাকচুয়ালি জানি না, কিন্তু ডাক্তারবাবু বাড়ির লোকদের বলে দিয়েছিলেন যে পেশেন্টকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একজন অঙ্কোলজিস্টের কাছে নিয়ে যাবে তাড়াতাড়ি করে, এটা বলে দিয়েছেন ডাক্তারবাবু। এটা আমি জেনেছিলাম পরে বাড়িতে আসে, সেদিনকে আর কিছু জানিনি। শুধু ছেলেকে আমি জিজ্ঞেস করেছিলাম আমার বায়োপসি রিপোর্টে কি আছে, ছেলে বলেছে আরে কিছু নেই সব ভালো আছে, এই কথা বলেছিল। তো বাড়িতে আসলাম সেদিনকে, খুব শরীর কিন্তু তখন খুব উইক ছিল। হ্যাঁ শরীর। এইবারের সময় কি হলো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডাক্তারবাবু বলেছিলেন একজন অঙ্কোলজিস্টের কাছে যেতে, বাট ওখানে আমার দেরি হয়ে গেছিল। আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি যেতে পারিনি। আমি গেছিলাম ডাক্তারবাবুর কাছে আরো জানেন মার্চ মাসে হয়েছিল তো, আমার মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, হ্যাঁ আমি আরো 3-4-5 মাস লেট হয়ে গেছিল। আমি গেছিলাম ডাক্তারবাবুর কাছে 4 মাস পরে, মানে আমি যতদূর আমার মনে আছে 3-4 মাসের আগে নয়, 4 মাসের পরে আমি একজন অঙ্কোলজিস্টের কাছে গেলাম। তো সেখানেও আমার কিন্তু দেরি, দেখো 4 মাস লেট হলো কিন্তু আমার যেতে। তো আমি তো যেতে চাইনি, তখনও কিন্তু অসুস্থ আমি, মানে চুল আসাতে পারি না, মানে ডাক্তারের কাছে ঘরোয়া যেগুলো পরি ড্রেস আমরা মেয়েরা সেগুলো পরেই আমি ডাক্তারের কাছে যাই, চুল তো আসাতে পারি না, কারণ এই হাতটা তখন আমার ফিট হয়নি। কোনো রকমে এরম করে জামক করে পাগলের মতন প্রাণ তো বাঁচাই, তারপরে তো সবকিছু তো গেছি আর কি। তো সেভাবেই আমি তখনও সেম অবস্থা, অত আমি মানে করতে পারি না, ভালো কিছু করতে পারি না, মানে ফিট নয়, ফিজিক্যালি নট ফিট, কিন্তু আমি হেঁটে হেঁটে টয়লেটে যেতাম। ঠিক আছে, আমি তোমাদেরকে কেন একটু ডিটেলসে বলি যাতে তোমরা মনে জোর পাও, জানি এই যদি করতে পারো তাহলে হোয়াই নট, হোয়াই আই না, কেন তুমি পারবে না, সেই জন্য ডিটেলসে বলে তোমরা মনে জোর পাও, ভালো থাকো, তাই না? এটাই তোমার উদ্দেশ্য। যাই হোক, তারপরে কি হলো, একদিন আমি বাধ্য হলাম, যেতে চাইনি বাড়ি থেকে। আর তখন আমি দেখতাম যেদিনকে ডাক্তারের কাছে গেলাম তার আগের যে পিরিয়ডটা, যখন ডাক্তার বলেছেন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একজন পেশেন্টকে একজন অঙ্কোলজিস্টের কাছে নিয়ে যাবেন, তখন তো আমার ছেলে বিভিন্ন জায়গায় ফোন করতো, ও ভাবতো যে মাকে কোথায় নিয়ে গেলে যে আমার মা মানে বাঁচবে। ও মানে চতুর্দিকে, মানে কোথায় বড়, সবাই তখন বড়র কথাই ভাবে না, যে কোথায় বেটার ট্রিটমেন্ট হয়, কোথায় গেলে মা বাঁচবে, যেহেতু আমার ওরকম একটা সিরিয়াস অবস্থা। ছেলে আমি পরে পরে জেনেছিলাম আর কি, সবসময় বুঝতে পারতাম না, বাট অনেক পরে আমি, অনেকে আমাকে বলেছিল যে আপনার ছেলে ফোন করেছিল, এগুলো বলেছিল। তো সেগুলো আমি শুনেছিলাম, তারা বলেছে যে আপনার ছেলেরও ফোন করে জানতে চেয়েছিল। এই পরে পরে ঘটনাগুলো যাকে সেটা এই ভিডিওতে আমি বলছি না, পরে টুকরো টুকরো করে আমি শেয়ার করবো। এগুলো ডিটেলসে কেন বলি জানো, যাতে আমরা বুঝতে পারি যে ডেইলি লাইফে আমাদের অনেক কিছু জড়িয়ে থাকে, যেগুলো আমরা ডিসকাস করি না সবার সাথে, কিন্তু আমার মনে হয় আমাদের ডেইলি লাইফের যে জিনিসগুলো ঘটে সেগুলো সবার সঙ্গে ডিসকাস করলে ভালো, যেটা সত্যি সেটা তো সত্যি, তাই না? তো যাই হোক, তারপরে একদিন আমি গেলাম, যেতে তো বাধ্য হলাম। প্লিজ এক মিনিট, গলায় কি লেগে গেছে, খসটা একটু জল খাই, দাঁড়াও। খেয়েছি, চলো। তারপরে কি হলো, এখনো চেঁচাচ্ছি তো ওই জন্য। তারপরে সমস্ত রিপোর্ট নিয়ে, সমস্ত রিপোর্ট যা যা আমার ম্যাস্টেক্টমি অপারেশন, তার আগে কি হয়েছিল, সেই আগের সেই এফএনএসি টেস্ট হয়েছিল, আর একটা ছোট করে বায়োপসি, এফএনএসি টেস্ট, হ্যাঁ। তারপরে আমার যে লেটেস্ট যে বায়োপসি রিপোর্টটা, তো আমি কিন্তু 3-4 বছর আগের কথা বলছি, ঠিক আছে, সবকিছু নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হলো, অঙ্কোলজিস্টের কাছে একজন। তো ছেলে যেটা বলছিল, সবার কাছে ফোন করে ছেলে সবার কাছে ফোন করে কোথায় মাকে নিয়ে যাবে, কি নিয়ে যাবে, ওর মাথার ঠিক নেই, কি করবে বেচারা। তারপরে যাই হোক,
একটা জায়গাতে, কলকাতার একটা জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো। গেলাম, যাবার সেদিনকে রিয়েলি আমি যখন ঢুকছি তখন যখন দেখলাম না যে রেডিওথেরাপি ডিপার্টমেন্ট, দেখে না রিয়েলি তখন বুকটা না ধকধক করে উঠেছিল, খুব ভয় পেয়েছিলাম। ওই লেখাটা দেখে বড় বড় করে লেখা আছে ইংলিশে, রেডিওথেরাপি ডিপার্টমেন্ট, মানে ওইটুকু লেখা পড়ে তখন মাথার মধ্যে আমি প্রচন্ড সত্যি নার্ভাস হয়ে পড়েছিলাম। কারণ রেডিওলজি ডিপার্টমেন্ট বলতে কি বোঝায় সবাই জানে, মোটামুটি সবাই জানে। তারপরে সেখানে গিয়ে তো আরেক ঝামেলা, বিশাল লাইনের ব্যাপার, আর যত তারপরে এই বিভিন্ন নিয়ম থাকে না, এই ফর্ম ফিল আপ করা, এটা করা, সেটা করা, এদিক দৌড়াও ওদিক দৌড়াও, এই করতে 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 সেদিনকে অনেক টাইম লেগে গেছিল, অনেক সময় লেগে গেছিল। অ্যাকচুয়ালি এইসব জায়গায় গেলে তো একটু সময় তো লাগে, তো কিছু করার নেই, সময় তো লাগবেই। তো যাই হোক, তারপরে যেটা হলো, তোমার একটা সময় আসলো আমার নাম ডাকা হলো ডাক্তারের কাছে। ভয় 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 ডাক্তারের কাছে গিয়ে পৌঁছালাম। ডাক্তারবাবু সবকিছু প্রেসক্রিপশন দেখলেন, আর সেদিনকে সত্যি যেমন মনে হয়েছিল কি আমি বোধহয় হাফ ডেড হয়ে গেছি। অ্যাকচুয়ালি প্রচন্ড ভয় লাগছিল আমার সেদিনকে। তারপরে গেলাম, গিয়ে ভেতরে যা মহল, ওটা দেখে আমার আরো ভয় লেগেছে। বিভিন্ন পেশেন্ট, তাদের কেমোথেরাপি চলছিল, কেমোথেরাপি হবে, এই ধরনের ব্যাপারগুলো ছিল, ওগুলো দেখছিলাম। কারোর মাথায় চুল নেই, খুব মানে তারা রিয়েলি মানে অসুস্থ যা হয়, সেটা তো আমিও ছিলাম অসুস্থ তখন। তো যে বড় ডাক্তারবাবু ছিলেন, বললেন যে আপনি এটা বেডে শুয়ে পড়ুন। ওখানে বেড দেখালো, ছেলে বললো মা তুমি এখানে শুয়ে পড়ো। তো বেডে শুয়ে পড়লাম। শোয়ার পরে ডাক্তারবাবু আমাকে খুব ভালো করে ফুল বডি চেক করলেন। তারপরে যেখানে ড্রেসিং চলছিল ওখানটা তখনও না একটুখানি জায়গা ছিল যেটা শুকোয়নি, ওটা শুকোতে একটু টাইম লেগেছিল, কেন যেন একটা জায়গায় খুব ডিপ ছিল ওখানটা, তো ওটা শুকোতে একটুখানি মানে লেট হয়ে গেছিল। যাই হোক, তারপরে তোমার ডাক্তার ভালো চেক করলেন, আমাকে জিজ্ঞেস করছিলেন প্রথমে কি হয়েছিল, কোনো ব্যথা আছে কিনা, কি হয়েছিল না হয়েছিল আমাকে ডিটেলসে জিজ্ঞেস করছিলেন, কতদিন ধরে হয়েছে, কতদিন আগে থেকে দেখতে পেয়েছেন। তারপরে জিজ্ঞেস করছিলেন যে আগে কোনো অপারেশন হয়েছে কিনা, তারপরে এখন আপনি কেমন আছেন। তারপরে জিজ্ঞেস করছিলেন যে আমার কটা ছেলে মেয়ে, তারপরে এইসব অনেক ডিটেলসে, অন্য কিছু আমার কোনো ফিজিক্যাল প্রবলেম আছে কিনা, মানে অন্য কোনো সুগার বা প্রেশার বা এইসব ধরনের কিছু আছে কিনা, বা থাইরয়েড থাকে না মানুষের শরীরে, বিভিন্ন রোগের বাসা থাকতেই পারে, সেগুলো জিজ্ঞেস করছিলেন। আমি সেগুলো বলছিলাম ভালো করে আমাকে। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমার বলা হয়নি, আমার যখন ম্যাস্টেকটমি অপারেশন হয়েছিল, আমার যে এইখানে আর কি, এখানে কিন্তু টোটাল কিন্তু ওই টিউমার ছড়িয়ে গেছিল এইসব জায়গাতে, টোটাল। হ্যাঁ, এটা কোনো বলিনি, বললাম আর কি, এইসব জায়গাতে ভর্তি হয়ে গেছিল ওই জিনিসগুলো। কেন বলছি, তোমরা না ভয় পাও, যেতে সাহস পাওয়ারে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে কি হলো, তোমার কাঁচা বাদাম গানটা রিয়েলি ফ্যান্টাস্টিক। তারপরে তোমার ইয়ে হলো, ডাক্তারবাবু চেক করলেন। তারপরে আরো দুজন তিনজন যতদূর মনে পড়ছে, হ্যাঁ আরো দুজন ডাক্তারবাবু আমাকে দেখলেন, একই রকমের প্রশ্ন করলেন। আমি তখন খুব ভয় পাচ্ছিলাম। আমি তখন ডাক্তারবাবু বললেন যে স্যার আমার না ভীষণ ভয় লাগছে, প্রচন্ড ভয় লাগছে। তখন বলছেন কি আপনার অ্যাংজাইটি হয়েছে না? হ্যাঁ অ্যাংজাইটি। বললো যে ঠিক আছে, অত চিন্তা করার দরকার নেই। তারপরে সব দু তিনজন ডাক্তারবাবু যে যারা এসে পরীক্ষা করছিলেন, ওনাদেরকে আমি সবাই মোটামুটি সেমই জিজ্ঞেস করছিলেন কি হয়েছিল না হয়েছিল। হ্যাঁ, আমার ফ্যামিলি হিস্ট্রিতে কারোর আছে কিনা, কেউ এরকম প্রবলেম ফেস করেছে কিনা, মানে কারোর ক্যান্সার হয়েছিল কিনা, এইসব কথাগুলো জিজ্ঞেস করছিলেন। আমি সব মোটামুটি যা যা আমি জানি সব রকম ইনফরমেশন দিলাম। তারপরে ডাক্তারবাবু আবার ওই দিনকেই আমাকে আবার মানে আরেকটা বায়োপসি করতে দিলেন, মানে যে বায়োপসি আমি গেছিলাম আফটার টিউমার অপারেশন, আফটার ম্যাস্টেকটমি অপারেশন, আবার ডাক্তারবাবু আরেকটা বললেন যে আমরা আবার একটা বায়োপসি করাবো আমাদের মতন করে, আরেকটা বায়োপসি আমরা করাবো। তাই আমি যখন জিনিসটা জানলাম, তখন আমি ছেলেকে বললাম যে আবার কেন বায়োপসি, একবার তো বায়োপসি হয়েছে, আবার কেন বায়োপসি? বলছে না না আবার করতে হবে, তুমি কি ডাক্তার? না আমি ডাক্তার না। যাই হোক, তো ডাক্তারবাবুরা বলে দিলেন যে আবার একটা বায়োপসি করে আমরা আবার দেখবো। তো ঠিক আছে, সেই বায়োপসি রিপোর্টের উপর সব ডিপেন্ড করছে যে আমার ট্রিটমেন্ট কোন দিকে যাবে, কি হবে না হবে, ঠিক আছে। পাঠিয়ে দেওয়া হলো, ওটা আবার আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া, ওটা তো মেন না, ওই রিপোর্টের উপর আমার লাইফ ডিপেন্ড করছে। আমার যে বায়োপসি রিপোর্ট হবে সেটার উপর আমার পুরো লাইফ ডিপেন্ড করছে, কারণ ওই বায়োপসি রিপোর্টে আমার কিন্তু পুরো ট্রিটমেন্টটা হবে।
ঈশ্বরের উপর হাতেই সবকিছু তখন ছেড়ে দেওয়া হয়। যখন বিপদে পড়ি ঈশ্বরকে ডাকি, না হলে আমরা না ভগবানকে ডাকি না কিছু ভালো কাজ করি, যা হয় আর কি। তারপরে একটা দিন চলেও আসলো, বায়োপসি রিপোর্ট পাওয়া গেল। এবারে বলে দিই, বায়োপসি রিপোর্ট করতে দেওয়া হয়েছিল তখন, যে অনকোলজিস্ট আমায় দেখেছিলেন স্যারকে আমার নমস্কার। তারপরে তোমার হ্যাঁ ব্লাড টেস্ট করতে দিয়েছিলেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, বায়োপসির সাথে সাথে আমাকে ডাক্তারবাবু পেট সিটি স্ক্যান করতে দিয়েছিলেন। তারও একটা ফাইল দেখা। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছ না হয়তো, এটা আমার বায়োপসি রিপোর্ট ছিল এইটা। হ্যাঁ, এইটা। আর এটা পেট সিটি স্ক্যানের ফাইলটা আর কি। রেখে দিলাম, খুব একটা ডিটেলসে দেখাতে পারলাম না, সরি, পরে কখনো নিশ্চয়ই দেখাবো। আচ্ছা, তারপরে কি হলো, এখানে চুলকাচ্ছে, পোকাটোকা কামড়ে শুনে। হ্যাঁ, পেট সিটি ডাক্তারবাবু দেখবেন, পেট সিটি স্ক্যান করা হলো আর বায়োপসি ডাক্তারবাবু বলে দিলেন। একটা দিন এমন আসলো, আর ব্লাড টেস্টও দিয়ে দিয়েছিল, কতটা কি হিমোগ্লোবিন আছে না আছে, এই টেস্ট ব্লাড টেস্ট দিয়েছিলেন, পেট সিটি স্ক্যান দিয়েছিলেন, প্রেশারটার সাথে ওনারা মেপেই নিয়েছিলেন, ওয়েট কতটা আছে, আর বায়োপসি টেস্ট, এই সমস্ত কিছু। আর কিছু, হ্যাঁ অবশ্যই কিছু মেডিসিন তখন ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছিলেন, মনে পড়েনি, দেখো এতক্ষণ ধরে ভিডিও বলছি আমার মনে পড়েনি। তো কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিয়েছিলেন, সেগুলো আমি ঠিকঠাক মতো খেয়ে, আবার ডাক্তারবাবু ডেট দিয়েছিলেন দিন 15 পরে, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই। তাহলে এখন দেখো সেই ফাইল কাটতে হবে, সেই অনেক প্রেসক্রিপশন, অনেক ঝামেলা। তো ওই জন্য আমি দেখছিলাম মোটামুটি দিন 15 পরে আবার আমার ডাক পড়লো। হ্যাঁ, ডাক পড়লো, এই ভাষাটা বললাম, মানে আবার ডাক্তারের সঙ্গে ভিজিটিং করতে গেলাম আর কি। তারপরে তখনও বেশ ভালোই আমি দুর্বল আর কি, অসুস্থ। তারপরে ডাক্তারবাবু সমস্ত রিপোর্ট দেখলেন, আমার নাম ডাকা আসলো, আর কি পাপ করেছিলাম বোধহয়, ওই জন্য এইসব ফেস করতে হয়েছে। তো যাই হোক, তারপরে কিছু নিয়ে ডাক্তারবাবুকে দেখানো হলো। তো হিমোগ্লোবিন তখন আমার 10 ছিল, আমার যতদূর মনে আছে হিমোগ্লোবিন 10 ছিল। আর অন্যান্য রিপোর্ট, বায়োপসি রিপোর্ট ডাক্তারবাবু দেখলেন। এবারে কিন্তু আমি বায়োপসি রিপোর্ট নিয়ে যাচ্ছি, বায়োপসি রিপোর্ট ডাক্তারবাবু দেখলেন। দেখার পরে আমি তো কানে আঙুল দিয়ে ঘুরেছিলাম, ভয়, ডাক্তারবাবু কি বলবেন না বলবেন, অ্যাকচুয়ালি প্রচন্ড ভয় ছিল আমার, কানে আঙুল দিয়ে ঘুরেছিলাম। ডাক্তারবাবু বলেছিলেন, আমি কিন্তু শুনতে পাইনি। আমি যখন বেরিয়ে আসছি এখান থেকে, ডাক্তারবাবু সব দেখে টেকে সবকিছু মানে মানে সবকিছু ইনভেস্টিগেট করলেন, করে বড় বড় ডাক্তারদের ব্যাপার আমি তো জানি না, সবকিছু লিখে দিলেন এবং ছেলেকে বললেন কেমোথেরাপি দিতে হবে মাকে। জিজ্ঞেস করেছেন তোমার কে হয়, মা হয়, মাকে কেমোথেরাপি দিতে হবে, কটা কেমো দিতে হবে সে ডাক্তারবাবু তখন বলেননি, বলছে এখন দেওয়া শুরু করো, সেটা পরে আমরা বলে দেবো। তারপরে আমি যখন শুনলাম যে আমাকে কেমোথেরাপি দিতে হবে, ছেলে তখন বাইরে এসে বললাম, জিজ্ঞেস করেছিলাম যে বাবা আমার রিপোর্ট কি, মানে কি বললেন ডাক্তারবাবু, বায়োপসি রিপোর্ট। আমি তো কানে আঙুল দিয়ে বসছিলাম, মানে প্রচন্ড ভয় পাই। তখন ছেলে বলে যে মা তোমাকে কেমোথেরাপি নিতে হবে। সত্যি সেটা শুনে আমি প্রচন্ড কেঁদেছিলাম ওখানে সিঁড়িতে বসে বসে, যে আমি ভাবছি ভগবান আমি কি পাপ করেছি যে আমাকে কেমোথেরাপি নিতে হবে। আমি তখন তো আমি বুঝেই গেছি যে আমার কি হয়েছে, যে আমার ব্রেস্টে ক্যান্সার হয়েছে, কোন স্টেজে রিয়েলি আমি জানতাম না, সেটা লাস্ট স্টেজ ছিল। আমি জেনেছি, আমি অনেক পরে আমি জেনেছিলাম, মানে পরে সব শুনে আমি বুঝতে পেরেছিলাম যে আমার লাস্ট স্টেজ ব্রেস্ট ক্যান্সার হয়েছে, কেমোথেরাপি দিতেই হবে, কেমোথেরাপি ছাড়া আমার আর কোনো গতি নেই। প্রচন্ড কেঁদেছিলাম, ভগবান আমি কি পাপ করেছি, মানে আমি কার কি ক্ষতি করেছে, প্রচন্ড কেঁদেছিলাম সেদিকে রিয়েলি। মানে সেই যে দিনটা যে কিভাবে যে কেটেছিল, সেই রাত সেই দিন, এবং মানে আমি বলে বুঝাতে পারবো না। মানে একজন পেশেন্ট যদি সে তার কেমোথেরাপি চলবে, সে যে কতটা মেন্টালি সেই মুহূর্তে বলেছিল যে পৃথিবী মানে জীবন আমার তহেস নহেস হয়ে গেছে, মানে সবকিছু যেন ভেঙে পড়লো। অ্যাকচুয়ালি প্রচন্ড ফিয়ার অ্যাংজাইটি তখন আমার হয়েছিল যে কেমোথেরাপি নাম শুনে। তারপরে কি করবো, প্রচন্ড কাঁদছিলাম। ছেলে বললো যে মা তুমি কেঁদো না। তারপরে কি করবো, বাড়িতে আসলাম, কেমোথেরাপির ডাক্তারবাবু ডেট দিয়ে দিলেন, আর ছেলেকে বলে দিলেন যে আবার ব্লাড টেস্ট করতে হবে, আর মেডিসিন দিয়ে দিয়েছিলেন, তার সাথে কিছু প্রেসক্রাইব করে দিয়েছিলেন। ব্লাড টেস্টে দেখবেন যে হিমোগ্লোবিন কতটা আছে, হিমোগ্লোবিন ঠিক না থাকলে কেমোথেরাপি দেওয়া যায় না, সেটা আমি তখন জানতাম না, পরে জেনেছিলাম। আবার ব্লাড টেস্ট হলেও, হ্যাঁ আরেকটা জিনিস ডাক্তারবাবু টেস্ট করতে দিয়েছিলেন। তো সেই টেস্টটা কি করতে দিয়েছিলেন চলো তার পরের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছি।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বি হেলদি অ্যান্ড ফিট, অ্যান্ড প্লিজ আমরা যেন সবাই সবাইকে হেল্প করতে পারি। চলো সবাই সুস্থ থাকি।